আসসালামু আলাইকুম। কালকে রাতের পর আমি হোটেল থেকে বের হয়ে এইখানে আসলাম। এটা হলো এই যে আমির তিমুর, এটা যেখানে আমির তিমুর শুয়ে আছেন তার কবরস্থান, সে আমির তিমুর। ওই যে এই যে আমির তিমুর, Yeah, Amir Timur, our first king. It's in Central Asia. He famous for all the, he was king of all Central Asia, and Samarkand was the capital before that. is a tourism as Nowadays, tourism. ট্যুরিজম। চলেন ভিতরে যাই, দেখি কি অবস্থা। Then how much ticket? Maybe $1. $1? 10,000. Here? Our map. Your map. First Yorama, after Rajasthan, after Bibi Khanum, after president, our first president, The like okay. castle, president. Shah This Muhammad. 8 place. Yeah, after show. And after, if we have time, I'll pour it. Okay. Here, yeah. এখানে টিকেটের জন্য লাইন ধরে আছে সব ফরেনার। দেখি কত টিকিট। আমির তিমুর মাজার এবং কবরস্থান আর কি, দেখা যাক। অনেক ট্যুরিস্ট, সারা ওয়ার্ল্ডের ট্যুরিস্ট এখানে আসেন। এমনি সামারকান্দ ট্যুরিস্ট এলাকা এবং ন্যাশনাল ড্রেস উজবেকিস্তান। Medina, how much? I told him I lied. We are from Uzbekistan. ও আসলে একটা আমাদের কেয়ার করে দিল। কি সুন্দর ফুলের গাছ লাগায় রাখছে, তারপর ফুলের গাছ, এই যেখানে ফুলের গাছ। চলে আসলাম আমির তিমুরের মাজারের ভিতরে। রান্না করার, সম্ভবত রান্না করার স্থান ছিল না, পাত্র। এটা কি নিজেও জানি না। ও এটা হাত, এটা পানি দিয়ে হাত দিত। মেবি এটা বাথরুম বা অন্য কিছু, বা সিঁড়ি। ওইটা সম্ভবত গোপন সিঁড়ি ছিল। অনেক সুন্দর এবং It was house, like ইস হাউস। time. এটা ফার্স্ট টাইম এটা মনে হয় বাড়ি ছিল। just some brick and only like safe. It yes. was high house. Nowadays only this. ডেট অলরেডি অনেক Those house পুরনো। See, এই যে see here, kings go like, and he sits there. দা মেবি Yes, yes. পর হলো কত পুরনো বিল্ডিং, সেটা 600 বছরের পুরনো। 600 বছরের পুরনো বিল্ডিং। তিমুরের হইল গেট এবং ভিতর, যেখানে একজন বাংলাদেশি ভাই। আসসালামু আলাইকুম Here. ওয়ালাইকুম আসসালাম। ভাই, বাংলাদেশি? ইয়েস, আমি বাংলাদেশ। ও, তো আপনি সামারকান্দ? আমি সামারকান্দ ঘুরতে এসেছি। এটা ইতিহাসে সেই বিখ্যাত বীর আমির তৈমুরের মাজার শরীফ। 1370 সাল থেকে শুরু করে আমির তৈমুর 1405 সাল পর্যন্ত পশ্চিম এবং পূর্ব এশিয়ার এই অঞ্চল দখল করে। এর মধ্যে উজবেকিস্তান, কাজাকিস্তান, মধ্য এশিয়ার কিছু দেশ, এমনকি সোভিয়েত ইউনিয়ন পর্যন্ত আমির তৈমুরের নিয়ন্ত্রণে ছিলেন। তার বংশধর
সেই বিখ্যাত সম্রাট শাহজাহান। না, সম্রাট শাহজাহান তো অনেক পরে এসছে, পরে। তার আগে ছিলেন আমরা জানি চেঙ্গিস খানের বংশ, চেঙ্গিস খানের বংশধর ছিলেন আমির তৈমুর, এবং ইনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের। তো অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে দেখতে এসেছি। চেঙ্গিস খান তো মুসলমান সুবহানাল্লাহ। ছিলেন না, জি? চেঙ্গিস খান তো মুসলমান ছিলেন না, পরবর্তীতে পরবর্তীতে মুসলমান গ্রহণ করেন। আচ্ছা, ইতিহাস আসলেই খুবই বৈচিত্র্য, আল্লাহর জমিন অনেক সুন্দর। তা আসুন আমরা ঘুরি, দেশের বাইরে যাই, আল্লাহর সৃষ্টি সম্পর্কে। আপনি যত দূর আপনি ইতিহাস জানেন, আমি ততটুকু ইতিহাস আসলে জানি না। আসলে আমরা যদি কোনো কিছু দৃষ্টিগোচর হই, জ্ঞান আহরণ করার চেষ্টা করি, আমরা জানতে পারবো। তা ঠিক আছে, আসলে আমরা অনেকেই জানি না। আমি নিজের কথাই বলি, আমি বিভিন্ন সব কন্টেন্ট বানাই, কিন্তু আমি অনেক কিছুই জানি না। টুকিটাকি যতটুকু জানি ততটুকুই আমি ইনফরমেশন দিই। আমির তৈমুরের পরিবারের সদস্যরা আছেন, এরা 1400 সালের শেষের দিকে, 1446 সাল থেকে যারা মৃত্যুবরণ করেছে তাদের এখানে সমাধিস্থল। আচ্ছা, আমিও জানতাম না, আমি ওই সামান্য কিছু লেখাপড়া করেছি, পড়াশোনা করেছি, যার প্রেক্ষিতে আমি কিছুটা জানতে পারলাম। ভাই, আপনিও কি বাংলাদেশি? জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুম। মাসুম। জি ভাই। এখানে ঘুরতে আসছেন না চাকরি? জি ভাই, ঘুরতে আসছি। ঘুরতে আসছেন। জি ভাই। কতদিন হয়েছে? আমি আসছি প্রায় 1 মাস হয়েছে। 1 মাস। 1 মাস। আবার চলে যাবেন বাংলাদেশে? বাংলাদেশে বিমান তো বন্ধ ভাই, বিমান যাইতে বন্ধ, দিবে না তো। অবশ্যই যাওয়া যাবে। বাংলাদেশে যাই কি করবেন? সব বলে বাংলাদেশে গিয়ে দেশ স্বাধীন হয়েছে, দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা উদযাপন করব এবং সুন্দর একটা সমৃদ্ধির একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয় নিয়ে বাংলাদেশে ফিরবো ইনশাআল্লাহ। রেমিটেন্স কি আপনারা ওই ব্যাংকে পাঠাবেন না? অবশ্যই ব্যাংকে অবশ্যই পাঠাবো। ব্যাংকে পাঠাবো। এতদিন আমরা ব্যাংকে পাঠাইনি, হুন্ডের মাধ্যমে পাঠিয়েছিলাম। দেশ তো চোরের কোণে হয়েছিল, চোরদের হাতে আমরা টাকা দিতে নিরাপদ বোধ মনে করি নাই। এখন আমরা রাষ্ট্র বিনির্মাণের জন্য অবশ্যই ব্যাংকে টাকা পাঠাবো। যাতে- ধন্যবাদ। আপনাদের মতন সবাই যেন এখন বর্তমানে যারা বিদেশে আছেন এবং বৈধ অবৈধ পথে যারা আগে এই হুন্ডিতে টাকা পাঠাইছেন, সবাই আহ্বান করব যে আপনারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান। আপনার সাথে একত্রতাবোধ ঘোষণা করছি। সকল প্রবাসী ভাইদেরকে বলবো, দেশ সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশ অবশ্যই গড়েন। আমরা ব্যাংকের মাধ্যমে টাকা আমরা পাঠাবো, দেশ গড়ি, উন্নতি অর্জন করব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। দুর্নীতি চাই না, এয়ারপোর্টে আমরা দুর্নীতি চাই না। অনেক হয়রানি হয় এয়ারপোর্টে। কারণ আমরা এয়ারপোর্টে যে পরিমাণ আমরা এই হয়রানি হই, এটা যেন কখনো করা না হয়। আর আমাদের কথা যে বলেছেন, আমি আমার সব কিছু লিগ্যালিটি নিয়ে আমি বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকেছি ইন্ডিগো ইয়ারে, বাট আমার সঙ্গে যে হ্যারেজ হয়েছে, আমি নিজের দেশে যে হ্যারেজ হয়েছি, আমি খুবই নিজেকে অপমান বোধ মনে করেছি। এটা নিজেরও খারাপ লাগে যখন আমরা নিজের দেশ থেকে যখন বাহিরে আসি, টাকা দিয়ে আমাদের আসতে হয়। আবার যাওয়ার পরে বলে কি তোমরা লিগ্যাল পথে টাকা পাঠাও। আমরা কীভাবে লিগ্যাল পথে টাকা পাঠাই, এটাও আমাদের মনের মধ্যে সেটাই। একটা কষ্ট থাকে। তখন আমরা ইচ্ছা করি আমরা হুন্ডিতে করে, এই হুন্ডিটাকে কিন্তু বাংলাদেশে যায় না, এই হুন্ডিটাকে এই দেশে চলে যায়, বাংলাদেশের টাকাটা বাইরে চলে আসে। আসলে এটা সিস্টেমের কারণেই আমরা এইগুলা করি, কারণ করতে বাধ্য হই। আর আমরা যদি লিগ্যালভাবে আসি তাহলে আমরা লিগ্যালভাবে টাকাটা পাঠাইতে পারি। অনেকজন দেখা যায় কাগজ নাই, পত্র নাই, তারাও কিন্তু অনেক জায়গায় টাকা পয়সা কামায়, তারা লিগ্যাল পথে পাঠাইতে পারে না। তারা কিন্তু ওই যে হুন্ডির মাধ্যমে টাকাটা এই দেশে থেকে যায়। যেহেতু আপনারা ট্যুরিস্ট ঘুরতে আসছে, আপনারা অনেক কিছু অনেকজনের লোকজনের সাথে দেখা হয়, কথা হয়। আপনার কোথাও না বাংলাদেশে যান বা অন্য কোথাও যান, যেখানেই যান, কথার কথা আর কি। তো সবাইকে আহ্বান করব যে আপনারা লিগ্যাল পথে আসেন এবং হুন্ডিতে টাকা না পাঠিয়ে ব্যাংকে টাকা পাঠান। আর সর্বোচ্চ সবাইকে আমি বলবো যে বাংলাদেশে এয়ারপোর্ট যেন আমাদেরকে সম্মান দেয়। আমরা যারা বিদেশি আছি, যারা আমরা বিদেশি শ্রমিক বা আমরা প্রবাসী, আমরা যেন অবশ্যই স্বচ্ছতা থাকতে হবে। ফরেন মিনিস্টার এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করাটা উচিত বাংলাদেশ সরকার। অবশ্যই এই দুটো মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশিদের, প্রবাসীদের ন্যায্য সম্মানটুকু অন্তত যেন আমরা দেওয়া পাই, উচিত। যেন আমরা পাই। বাঙালি হিসাবে এটাই প্রাপ্তির, এটাই চাওয়া, স্বাধীন বাংলাদেশে এটাই প্রাপ্তি। ধন্যবাদ ইনশাআল্লাহ। আপনাদেরকে। আসলে যদিও আপনাদেরকে পেয়েছি এবং ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আমাদের তৈমুরের ইয়াটাই ছিল আমাদের মেন। চলেন মদিনা, গো Go. Go. Time is running. ইয়েস। We see all places past us, you know.
No, this is not dur. For time, it's handmade everything. Here, এটা হলো আমির তৈমুরের সাম্রাজ্য দিল্লি পর্যন্ত। এই যে দিল্লির থেকে শুরু করে দিল্লিতে চললো বেলারুস পর্যন্ত, ইরাক, ইরান, তারপরে মঙ্গোলিয়া, এটা কি মঙ্গোলিয়া নিত একদম রাশিয়া পর্যন্ত। কি সুন্দর আমার চাচিরা নানিরা বসে আছে, ওনারা মার্কেটিং করতেছে এবং ভিতরে সম্ভবত মার্কেট। before them, like wardrobe. ওয়ার্ড্রোব Before time, yeah. দা বিভিন্ন হাদিস, কোরআন। See, it's আমির তৈমুরের প্রাসাদের এটা হলো ওনার প্রাসাদ ছিলেন এই আমির তিমুর। Yeah. এটা হলো টেলিভিশনে পিকচার দেখায়। এই হলো আমির তিমুরের সমাধিস্থান, যেটা আসলে মমতাজ, আকবর, যেটা তার তাজমহলের মতন একটি সেম। এই হলো সমাধিস্থান 1 2 3 4 5 6 সমাধিস্থান। মদিনা হি সেম আকবর তাজমহল is same, yes, Gold. Yes, Every week gold. yeah, gold. His Taj Mahal, his same decoration. টুরিস্ট আর টুরিস্ট। এখানে সবচেয়ে মজার জিনিস হলো একটা গাছের খুঁটি, মাথায় কি দেওয়া আছে এবং কত বছর আগে, 400 বছর আগে সম্ভবত এটা এখানে এখনো আছে। 1 2 3 4 5 6 7 8টা অবস্থান। এই ব্ল্যাক কালারটাই হইল আমির তিমুরের কবর, আর এটা হইল ওনার ছেলের এবং ওনার বাসার বাহিরের অবস্থান। বিভিন্ন গুহা, এটি দেয়ালগুলো পরে হয়েছে সম্ভবত, কিন্তু এটার নিচেও আবার সুড়ঙ্গ আছে এবং ভিতরেও সুড়ঙ্গ। Only store. মার্কেট যেহেতু এইখানে ইয়া ছিল, এটার ভিতরে বিভিন্ন সুড়ঙ্গ, বিভিন্ন দপ্তরখানা, আর এটা হলো মূল অবকাঠামো এবং এটাই অবশিষ্ট আছে। আর ওটা সংস্কার করে অনেক সুন্দর করা হয়েছে। আর এই যে বিল্ডিং, এইটাই হলো মূল ফটক এবং মূল প্রাসাদঘর। এটা হলো বাড়ির আশেপাশে এইগুলো ভারী ছিল, এটি ভেঙে গেছে। এটি আর স্মৃতি হিসাবে ছোট আছে, আর কিছু নেই।